হোমোজেনাস তবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন তোমরা যত ট্রাই করবে তত তোমাদের কাছে এটা ইজি হবে, আদারওয়াইজ পারবা না যে কোনটাকে কোন মেথডে করব। কারণ যদি কখনো তোমাকে মেথড উল্লেখ না করে দেওয়া হয়, এটা খুবই চ্যালেঞ্জিং বিষয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের ক্ষেত্রে। যে কোন মেথডের মাধ্যমে আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলিউশন করব, সেই মেথডটা আইডেন্টিফাই করাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। লাস্ট ক্লাসে আমরা হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দেখেছিলাম যে যদি কোনো ফাংশন nth অর্ডার হোমোজেনাস ফাংশন হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, তাহলে সেই ফাংশনের সলিউশন করতে গেলে আমরা ট্রান্সফরমেশন ইউজ করি এক ধরনের। সেই ট্রান্সফরমেশনটা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইকুয়াল টু নতুন যে কোনো ভেরিয়েবল ইনটু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ y ইকুয়াল টু আমরা যেটাকে zx ধরেছিলাম। তো এই ট্রান্সফরমেশনটা যদি পরবর্তীতে বসিয়ে দিই নতুন ভেরিয়েবল সেপারেবল হয় এবং সেই ক্ষেত্রে আমরা সলিউশন ড্র করি। আজকে আমরা মেথড পড়বো একটা, সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল মেথড। ডিফারেন্সিয়ালের সমীকরণ। এই এক্সাক্ট মেথডের আগে আমাদের জানতে হবে যে কখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হয়। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হলে তাকে এই প্রক্রিয়ায় সলভ করা যাবে, যদি এক্সাক্ট না হয় তাহলে তাকে এই প্রক্রিয়ায় সলভ করা যাবে না। আমি শুধু নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন নিয়ে আলোচনা করবো এক্সাক্টের, আদারওয়াইজ আমাদের এই বইয়ে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2.4.1 থেকে এক্সাম্পল পর্যন্ত খুব সুন্দর করে ডিফাইন বা এক্সপ্লেইন করে দেওয়া আছে যে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন m dx plus n dy is an exact differential equation if the expression on the left hand side is an exact মানে কি আসলে প্রকৃত, অর্থাৎ এর যে লেফট হ্যান্ড সাইডটা আছে লেফট হ্যান্ড সাইডটা যদি আসলেই প্রকৃত হয়ে থাকে। এখন প্রকৃত মানে কি, এখন একটা জিনিস খেয়াল করো যে এই এই যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে একটা এক্সাম্পল দাও x স্কয়ার y কিউব dx প্লাস x কিউব y ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কিভাবে এক্সাক্ট হইলো? যদি তুমি এমন একটা ফাংশন খুঁজে পাও, খেয়াল করো, যদি তুমি এমন একটা ফাংশন খুঁজে পাও, যদি জগতে এমন কোন ফাংশন থাকে যে ফাংশনকে তুমি ডেরিভেটিভ করলে এই লেফট সাইড চলে আসছে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেই, যে mdx প্লাস ndy টার্মটা অ্যাকচুয়ালি কি সে চলে আসে বা ক্রিয়েট হয়, তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট বলা হবে। কিন্তু তার মানে এক্সাক্ট হওয়ার জন্য কি এমন একটা পসিবিলিটিস ফাংশন আমার প্রয়োজন। এখন ফর এক্সাম্পল হিসেবে তুমি দেখো একটা ফাংশন ইউ ধরলাম 1/3 x কিউব y কিউব, তুমি 1/3 x কিউব y কিউব কে ডেরিভেটিভ করো, যদি ইউভি সূত্রের মাধ্যমে ডেরিভেটিভ করো তার মানে তুমি পাবা x স্কয়ার y কিউব dx প্লাস x কিউব y স্কয়ার dy। তার মানে খেয়াল করে দেখো তো এইটা আর লেফট সাইড একই জিনিস না? সো যেহেতু এইটার জন্য একটা ফাংশন ইউ 1/3 x কিউব y কিউব পাওয়া
this differential equation is an exact. এটা হচ্ছে বেসিক্যালি একদম স্টার্টিং বা রুট লেভেলের এক্সাক্টের যে এক্সপ্লেনেশন। তুমি সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি এক্সাক্ট বলবা যদি তার জন্য জগতে এমন কোনো ফাংশন থাকে যার জন্য কি এক্সাক্ট ডেরিভেটিভ তৈরি করতে পারি আমরা। বাট এইভাবে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাক্টনেস আইডেন্টিফাই করা ইটস সো মাচ ডিফিকাল্ট। এবং সেই জন্যই কিন্তু আমাদের জন্য আরো নতুন নতুন রুলস এবং ফর্মুলা আসছে যে আমরা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখেই বুঝতে পারবো কিনা দিস ইজ এক্সাক্ট অর নট। এরকম একটা রুলস আছে যেটাকে বলা হয় নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এক্সাক্টনেস, লাইক দিস। and sufficient condition for exactness। আচ্ছা এই ফর্মটা জাস্ট দেখে আমরা বলে দিতে পারবো যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট কি না। যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই যে এম এবং এন যাদের বলতেছে ফাংশন, এম কে যদি ওয়াই এর মাধ্যমে পার্শিয়াল ডেরিভেটিভ করি এবং এন কে যদি এক্স এর মাধ্যমে পার্শিয়াল ডেরিভেটিভ করি, এই ভ্যালু দুইটা যদি সমান হয় তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে এক্সাক্ট। আদারওয়াইজ কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এই যে কন্ডিশনটা আছে del m ওভার del y ইকুয়াল টু del n ওভার del x, এই কন্ডিশনের মাধ্যমে আমরা জগতের সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাক্টনেস ট্রাই করব। এবং যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হয় দেন হচ্ছে আমরা তার জন্য একটা সমাধান বের করব। এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাক্ট হলে তাকে আমরা দুই ভাবে সমাধান করতে পারি। একটা হচ্ছে ফাংশন থেকে ইন্টিগ্রাল প্রসেস ওয়ে, এবং আরেকটা প্রক্রিয়া হচ্ছে আমাদের জাস্ট একটা ফর্ম মনে রাখতে হয় এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে, দেন সেই ফর্মটা যদি খালি আমরা বসিয়ে দিতে পারি তাহলেই এক্সাক্টের আসলে আমরা সলিউশন পেয়ে যাব। তো এটা ছিল প্রাথমিক পর্যায়ের এক্সাক্টনেস এর কথাবার্তা। এবং তোমরা এই বইটা যদি একটু স্টাডি করো ভালো করে তাহলে কিন্তু এখানে এক্সাক্টনেস রিলেটেড আরো ভালো তথ্য পাবে। এখানে এই যে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন del m y ইকুয়াল টু del n x, এটা কিন্তু প্রমাণ এই বইতে উল্লেখ করে দেওয়া আছে। এই বইয়ে প্রচুর ডেসক্রিপশন দেওয়া আছে। আবার মেথড অফ সলিউশন কিভাবে করতে হবে যেটা তোমাকে বললাম, যে একটা হচ্ছে ডেসক্রিপশনাল ওয়ে এবং আরেকটা হচ্ছে আমাদের ফর্মুলেটিভ ওয়ে। ফর্মুলেটিভ ওয়ে ইউজ করি তাহলে সলিউশন আমাদের জন্য অনেকটা ইজি হবে এবং ছোট হবে। আর ডেসক্রিপশনাল ওয়েটা ইউজ করলে যে খুব বেশি বড় হবে ঠিক তা না, তবে বেশ বারংবার ইন্টিগ্রাল ডিফারেন্সিয়াল প্রসেসে আমাদের যেতে হবে। তো আমরা বোর্ডে চলে আসবো এবং বোর্ডে এক্সাক্টনেস এর আরো যে রূপ আছে আমরা সেই রূপটা দেখার চেষ্টা করব। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন m xy dx plus n xy dy equal to 0. This is the normal form of
ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার দুইটা ফর্ম আছে, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির। আমরা হচ্ছে এই ফর্মটাকে রাইট করলাম, কারণ এই ফর্মটা থেকে এক্সাক্ট দেখানোটা ভেরি ইজি। অন্য ফর্ম থাকলেও তাকে এই ফর্মে কনভার্ট করে কিন্তু আমরা কি বেসিক্যালি এক্সাক্ট দেখাবো। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল equal to del n by del x স্কয়ার। ইকুয়েশনের ক্ষেত্রে এই দুইটা ভ্যালু সমান না হয় পার্শিয়াল ডেরিভেটিভের, তাহলে তাদেরকে আমরা নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট হয় তাহলে তার ক্ষেত্রে সলিউশন কি হবে? তো কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট হয় তাহলে তাদের জন্য একটা ফর্মুলেটিভ সলিউশন আছে। এটা এখানে কোনো ডেসক্রিপশন না, ফর্মুলেটিভ, জাস্ট তোমাকে ফর্মটা মনে রাখতে হবে। সলিউশন অফ এনি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন exact differential equation integration of m xy dx, যেহেতু এটা m এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, বাট ফাংশন কন্টেইনিং x and y, মানে obviously এখানে y কনস্ট্যান্ট আকারে থাকবে। And then this is ln of y dy is equal to c. C means integral constant. This is the solution of any exact differential equation. খেয়াল করো এর সলিউশন ফর্মটা কেমন, m dx, integration of m dx, dx এর সাপেক্ষে যেহেতু আমরা ইন্টিগ্রাল করব, তার y টা কি থাকবে, অবশ্যই ফাংশন কনস্ট্যান্ট থাকবে, আদারওয়াইজ কিন্তু আমরা ফাংশনকে কখনো x এর সাপেক্ষে ইন্টিগ্রাল করতে পারবো না। সেকেন্ড যে টার্মটা, এখানে শুধু n of y থাকবে, n of y dy, n of y মানে কি, n টা শুধু y এর ফাংশন হবে, x এর কোনো ফাংশন সেখানে থাকবে না। দেন আমরা m এবং n of y এর ভ্যালু বের করে ইন্টিগ্রেটিং প্রসেস ডেভেলপ করে সেই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে পারবো। এইটার সলিউশনকে আরো একভাবে লেখা যায়, জাস্ট এইটারই ঠিক অপোজিশন হবে। যেমন এইটা n of y ছিল, y এর ফাংশন ছিল সেকেন্ডের ক্ষেত্রে, আমরা যদি ঠিক তার রিভার্স প্রসেস আরেকটা লিখি, এই সলিউশনটা কিভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন অফ m of x dx plus integration of n of xy dx dy is equal to c. এটা যেহেতু y এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট, তো এটা কি হবে, x is constant, আমরা ইন্টিগ্রেশনের নিচে এক্সট্রা লিখে দিলাম, this means for this function x considering as a constant. So এই দুইটার যে কোনো একটা ফর্মুলা ইউজ করে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। আদারওয়াইজ এই দুইটা হচ্ছে ফর্মুলেটিভ ওয়ে, আদারওয়াইজ আরো একটা ডেসক্রিপশনাল ওয়ে আছে। আমি ধরে নেওয়া হয় যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশন হবে এবং সলিউশনের প্যারামেট্রিক ইকুয়েশনটা হয় লাইক f of xy equal to c, এই ধরনের ফাংশনই আমাদের আসলে কি সলিউশন হয়। এবং যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য আমরা দেখেছি যে সলিউশনের প্যারামেট্রিক ইকুয়েশন কি, f of x equal to normally c.
সো সেই জায়গা থেকে আমরা যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এম এবং এন কে ডিফাইন করি, তার জন্য আমরা দুই ধরনের ফাংশন পাই। একটা হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স এর জন্য আমরা পাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ফাংশন ছিল এম এক্স ওয়াই, এবং আরেকটা ফাংশন হচ্ছে আমরা যদি এফ কে ওয়াই এর মাধ্যমে ডেরিভেটিভ করি, তাহলে নতুন আরো একটা ফাংশন পাই যাকে আমরা পরিচয় করে দেই কি এন অফ এক্স ওয়াই। বেসিক্যালি আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এম এবং এন ডিফাইন করা আছে, সেই এম কে কিন্তু আমরা আসলে প্রকাশ করি ডেল এফ ওভার ডেল এক্স, এবং সেই এনটাকে প্রকাশ করি কি ডেল এফ ওভার ডেল ওয়াই, যেখানে এফটা হচ্ছে আমার সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্যারামেট্রিক সলিউশন। তার মানে এই দুইটা ফাংশন থেকে কিন্তু বেসিক্যালি আমাকে এই এফ এর ভ্যালু বের করতে হবে। এই এফ এর ভ্যালু যদি আমি বের করতে পারি, তাহলেই কিন্তু কি আমাদের সলিউশন এক্সিস্ট হয়ে যাবে। তো এফ এর ভ্যালু বের করার প্রসেস, এখানে অবশ্যই ডিফারেন্সিয়েশন থাকবে, ইন্টিগ্রেশন থাকবে, বিভিন্ন প্রসিডিউর থাকবে, দেন আমরা আসলে এফ এর ভ্যালু বের করতে পারবো। আমি এই রুলসেও একটা দেখিয়ে দিব। আবার আমাদের যে এক্সাক্টনেস আছে, সেই এক্সাক্টনেস টেকনিকেও আমি একটা প্রবলেম দেখিয়ে দিব। তো আমরা শুরুতেই একটু এক্সাক্টনেসে চলে যাই, এবং এক্সাক্ট প্রক্রিয়ায় সমাধান করতে হলে অবশ্যই আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট কি না সেটা কিন্তু আগে ট্রাই করতে হবে। এক্সাক্ট হলেই দেন হচ্ছে কি আমরা সেই সলিউশন প্রসিডিউরটা অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি একটা কোশ্চেন লিখলাম, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন x plus this dy। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে হবে। সাপোজ আমরা আসলে এক্সাক্ট প্রক্রিয়া সলিউশন শুরুতে যে করবো এরকম না, আমরা আসলে থিঙ্কিং করি আমাকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সমাধান করতে বলছে, আমি আগে টেস্ট করে দেখি যে এর কোন প্রক্রিয়ায় সমাধান হয়। খেয়াল করো আমরা এই পর্যন্ত কতগুলো মেথড পড়েছি। ভেরিয়েবল সেপারেশন, transformation of variable separation, linear first order first degree, Bernoulli's differential equation, homogeneous differential equation। আমরা এখন পর্যন্ত 5টা মেথড পড়েছি, and this is our number 6। এখন 6টা মেথডের ভিতর চিন্তা করে দেখো তুমি এইখানে কোন মেথড অ্যাপ্লাই করবে। তোমাকে বলে দেওয়া নাই যে solve this by using any method বা specific method। তোমাকে যদি কোনো মেথড বলে দেওয়া থাকতো সেটা তোমার জন্য ইজি হতো, বাট তুমি এখন আগে আইডেন্টিফাই করবা, দেন হচ্ছে কি মেথডোলজি অ্যাপ্লাই করবা। তো differential equation looks like mdx plus ndy equal to the equation number 1। প্রথমতই এইটাতে ভেরিয়েবল সেপারেবল এবং ট্রান্সফরমেশন অফ ভেরিয়েবল সেপারেবল কখনোই ইউজ হবে না, এই দুটো আগে বাদ। লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর ইউজ হবে না, কারণ ওয়াই স্কয়ার আছে, তার মানে নন লিনিয়ার। খেয়াল করো এক দেখাতেই 3টা মেথড এর উপরে বাদ পড়ে গেছে, আর থাকে কয়টা মেথড? হোমোজেনাস মেথড, তারপরে হচ্ছে বার্নলিস মেথড, এবং আজকে যেটা স্টাডি করছি
সেই মেথডটা সাজিয়ে দেখবো এটাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে তো জাস্ট y টু দি পাওয়ার n হলে সেটা বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। এটাকে তার ফর্মে আসলে সাজানো যাবে না, তার মানে দিস ইজ নট স্যাটিসফাইড দ্য বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে শুধুমাত্র দুইটা মেথডে আমরা এখন পর্যন্ত 6 মেথডের প্রথম 4টা বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র 2 মেথড নিয়ে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে কি হোমোজেনাস মেথড, আর একটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড। এবং অবভিয়াসলি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে তাকিয়ে দেখো, এটা কিন্তু একটা হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না? 3 3 3 3, তার মানে এমও হোমোজেনাস এনও হোমোজেনাস। তুমি যদি চাও obviously you can take y is equal to 3x। তুমি এটা ধরে এই প্রবলেমটাকে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, এবং সেই ক্ষেত্রে তোমাকে dy by dx কিন্তু বের করতে হবে এই ইকুয়েশন থেকে। অর্থাৎ dy by dx রেখে রাইট সাইডে অন্য পাঁচগুলো রাখতে হবে, দেন তুমি y is equal to dx টা বসাতে পারবা। এইটা একটা প্রসেস গেল, এটা তো আমরা করতে পারি বা এইটাও স্যাটিসফাই করে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনের প্রসেস অনুসারে। বাট ফার্দারমোর if you comparing this with mdx plus ndy, we can write obviously mxy equal to x cube and another mxy equal to y cube plus 5x square y. So now find for exactness, we must find del m by del y. the partial derivative করলে কত হবে? this 0, y এর সাপেক্ষে করছি 2y, 3 দুগুণে 6, তার মানে 6xy। m কে যদি y এর সাপেক্ষে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে পাবো কত? 6xy। সিমিলারলি কেউ বলো তো m কে যদি x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি কত পাবো? গ্রেট। যদি আমরা n কিউ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি y, তার মানে x এর সাপেক্ষে this will be 0, সেকেন্ড 3y কনস্ট্যান্ট এবং x এর সাপেক্ষে x ইকুয়াল টু 2yx, তার মানে 3 2 means 6xy. Thank you. Looks like this two equation del m over del y equal to del n over del x. So here আমরা লিখতে পারি this equal to del m over del y. তার মানে ইকুয়েশন 1 is exact. অর্থাৎ আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল একদমই, সেই ইকুয়েশনটা আসলে কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো যেহেতু এটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রক্রিয়ায় আমরা তাকে কি সলভ করতে পারবো। এক্সাক্ট প্রক্রিয়ায় সলভ করতে হলে অবশ্যই তাকে কিন্তু এক্সাক্টনেস দেখিয়ে নিতে হবে। আদারওয়াইজ তুমি যদি সরাসরি এক্সাক্ট করে স্টার্ট করে দাও, যদি প্রবলেমে 4 থেকে অবশ্যই তুমি 1 মার্কস তোমার সেখান থেকে রিডিউস করা হবে। এটা ছিল হচ্ছে জাস্ট এক্সাক্টনেসটা আমাদের চেক করা। আমরা এবার সলিউশন করব। সলিউশন অফ মনে আছে তোমাদের এক্সাক্ট সলিউশনটা? ইন্টিগ্রেশন অফ m xy dx plus integration of n of y dy equal to c, যেখানে dx ছিল তার মানে এটা y কনস্ট্যান্ট। এবার এখানে মানগুলো বসিয়ে দাও।
মানগুলো বসিয়ে দেওয়ার পরে তোমার যেটা আসবে, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। y কনস্ট্যান্ট, m এর ভ্যালু হচ্ছে দিস x কিউব প্লাস x y স্কয়ার dx। বলতো n অফ y এই ভ্যালুটা আমরা কিভাবে নিব দেখি, কেউ আইডেন্টিফাই করতে পারো কিনা? আমাদের তো n y ইন্ডিভিজুয়াল আলাদা করে ফাংশনে কিছু দেওয়া নেই। How we can choose this function from our given information? তোমরা কি কেউ আইডেন্টিফাই করতে পারবে বা পারছো? এখানে কি x এর এটা কনস্ট্যান্ট হয়ে যাবে? এখানে তো x নেই তোমার, আছে এই ফাংশনে কোনো x? না স্যার। তো এই বিষয়ে চিন্তা করার প্রয়োজন নেই। But how can we choose only function of y from the n? কিন্তু শুধু তোমার y এর ফাংশনটাকে চুজ করতে হবে, x এর ফাংশন চুজ করা যাবে না। n of y মানে only function of y, n of x y মানে x y দুইটা সংবলিত। আচ্ছা এইখানে only function of y শুধু এইটা না, ফার্স্ট টার্মটা না? জি স্যার। পরের টার্মটা কিন্তু x এর সাথে মিলিত x y। অনলি y এর ফাংশন না, আবার কি অনলি x এর ফাংশন না কিন্তু। বাট প্রথম টার্মটা শুধু অনলি y, তার মানে এইটা থেকে যদি আমি কখনো n of y নেই, আমার হবে কত? y কিউব। এই জি নিচে স্যার, এটাই বলছিলাম। লেখা নিচে চলে গেছে, ঠিক আছে? n of y কিউব। আর যদি এইটা থেকেই আমরা n of x নেই তাহলে কত হবে? 3x স্কয়ার x স্কয়ার হবে কেন? x স্কয়ারের সাথে তো 3y আছে, এরা কোথায় যাবে মাল্টিপল আকারে? 3x স্কয়ার y পুরাটাই হবে। তাহলে তো 3x স্কয়ার y পুরোটাই নেই, তাহলে তো সে অনলি x এর ফাংশন হতে পারবে না, তাহলে তো সেই n of x y লিখতে হবে, কারণ this consists of x and y only শুধু function। 3 3x স্কয়ার হবে মনে হয়। x স্কয়ার। x স্কয়ার। ওকে, n of x equal to দেখো only 0, কারণ এমন কোন টার্ম নেই যেখানে শুধু x স্কয়ারের ফাংশন আছে। আছে এখানে? না স্যার, এমন কোন সিঙ্গেল টার্ম নেই যেখানে কি শুধু স্কয়ারের মান আছে। x স্কয়ারের মান আছে। এখানে যদি এরকম থাকতো যে এই n of x y টা দিস প্লাস, সাপোজ আমি এটা টুয়াইস x দিলাম, তখন কিন্তু আমি এই জায়গা থেকে বের করতে পারতাম জি স্যার। যে n of x equal to কত? only 2x। ঠিক আছে? ওকে, তার মানে আমার n of y সমান কত হচ্ছে? y কিউব dy this equal to c। এবার ইয়া করো, এটাকে কাজ করো, ইন্টিগ্রেশন গুলো আমরা আলাদা করে দিই। n of y x cube dx প্লাস ইন্টিগ্রেশন অফ y sin x y স্কয়ার dx প্লাস y কিউব dy। এর সূত্র কি হবে বলো তো?
1/4 y to the power 4 equal to c। দেখো প্রথমটা x কিউব dx, এখানে y কনস্ট্যান্ট বলা আছে। আচ্ছা এখানে তো y নাই, তার মানে y কনস্ট্যান্ট লেখার প্রয়োজন আছে আমার? না স্যার, এখানে তো y আসলে নেই। সো এই জায়গা থেকে যখন এইটা আমরা লিখবো, এইটা লিখবো না, যেহেতু এই ফাংশনে কোনো রকমের y এর ফাংশন নেই, তো সেখানে y কনস্ট্যান্ট লেখা নিরর্থক নরমালি। তাহলে x কিউব dx এর ফর্ম কত হবে? 1/4 x to the power 4। 4। তাই কিন্তু y কনস্ট্যান্ট আছে, তার মানে এই ফাংশনের ভিতরে যত রকমের y থাকবে সবাই কি থাকবে? আমার কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টের ক্ষেত্রে ইন্টিগ্রেশন গুলো কোথায় হয়? ইন্টিগ্রেশনের সামনে চলে আসে না? তো এখানে 3 এবং y স্কয়ার আছে, তার মানে 3 এবং y স্কয়ার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হিসেবে তারা কোথায় আসবে? এবার কিন্তু y কনস্ট্যান্ট উঠে যাবে, কারণ ফাংশনে কিন্তু আর কোনো y নেই। কনস্ট্যান্ট যারা ছিল তাদেরকে কি আমরা সামনে নিয়ে এসে পড়ি। 1/4 y to the 4 1/4 x to the power 4 plus y square into x dx plus x square by 2 plus 1/4 y to the power 4 is equal to 6। 4 দ্বারা গুণ করে দাও, x to the power 4 plus 6 x square y square plus y to the power 4 is equal to 4c। 4c মানে নতুন আমরা আরেকটা কনস্ট্যান্ট দিলাম কি? c1, whereas c1 equal to 4c। কনস্ট্যান্ট আসলে কনস্ট্যান্টই, 5c হোক, 10c হোক, c স্কয়ার হোক, c কিউব হোক, abc তিনটা একসাথে গুণাকারে হোক, সবগুলো কি আসলে ফাইনালি দিন শেষে একটা কনস্ট্যান্ট। So this is our answer। এবং এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মেথডোলজি যদি আমরা এইসব ফর্ম অ্যাপ্লাই করে যদি তার সলিউশন বের করি, তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা অনেকটা ইজি হয়। আর যদি হয় আমরা এর ক্ষেত্রে আগাই, যে কোনো একটা প্যারামেট্রিক ইকুয়েশনের যে ফাংশনটা ধরে আগাই, যেটা বলেছিলাম যে f of x y equal to c, যদি তার সমাধান হয় তাহলে we can write obviously del f over del x equal to m and del f over del y equal to n। সো ওই প্রক্রিয়ায় কিন্তু আমরা আসলে করতে পারি, বাট ওইটার চেয়ে এইটা মাচ বেটার। সো এই আমরা কিন্তু এই সলিউশন মেথডোলজির যে সলিউশন, এটাকেও কিন্তু দুইটা দেখাইছিলাম, যে দুইটার যে কোনো একটাতে আমরা সলভ করতে পারবো। আমি এটা একটা প্রক্রিয়া দেখাইছি, এটাকে যদি তোমরা হচ্ছে ইন্টিগ্রেশন অফ m of x dx প্লাস ইন্টিগ্রেশন অফ y কনস্ট্যান্ট n of x y dy equal to c, ওইটাতেও করো, সেম সলিউশন করো। যদি ওইটাতেও করো তোমরা এই সেম সলিউশন পাবা। তোমরা এটা ট্রাই করে দেখিও যে ওইটাতে আসে কিনা। ওকে, this is our exact differential equation। আমি তোমাদের বলেছিলাম আমি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমাদের ওই ডেসক্রিপশন ফর্মটাও দেখাবো। যদিও আমাদের বইয়ে করে দেওয়া আছে ডেসক্রিপশন ফর্মটা, বই আবার এই ফর্মটা করে দেওয়া নাই। খেয়াল করো, আমি বইয়ের এটাই দেখাবো, বাট বইয়ের এটাতে তোমরা দেখে আসলে খুব একটা ইজিলি গেস করতে পারবা না, কারণ এখানে অনেক কিছুই করে দেওয়া আছে, শর্ট করে দেওয়া আছে। আমি এটা নিয়ে ট্রাই করতেছি 4xy dx। তবে আমি সবাইকে প্রেফার করব সবাই হচ্ছে মেথডোলজি গুলো ইউজ করবা। মেথডোলজি যে প্রক্রিয়া দুইটা দেখাইলাম একটু আগে, সেই প্রক্রিয়াটা ইউজ করবা। সেই প্রক্রিয়াটাই ইউজ করা মাচ বেটার।
ওকে, আমাদের ডেসক্রিপশন ও এর মাধ্যমে আমরা এটাকে দেখব। নাও দিস ইজ 1, so obviously test the exactness of equation 1. So if we're comparing this with our standard form, we can write m equal to twice xy and n equal to x square minus 1. m কত হবে যদি y এর মাধ্যমে ডেরিভেটিভ করি? এই ভ্যালুটা কত হবে? Sir, 2y. এটা কি del m by del x নাকি del n by del y? কোনটা বের করতে y হবে? হবে y বের করতে হবে কিন্তু। This 2x This equal to twice x and del n by del x is, it can actually only x twice. So there's two functions showing this, del m over del y, this equal to del n over del x. Therefore, 1 is an exact definition দেওয়া ছিল, সেটা আসলে কি? Exact. So now applying description form. এখানে তুমি যদি আমাদের যে শর্ট ফর্মটা আমি দেখিয়েছি, যেমন শর্ট ফর্মের মাধ্যমে কি হবে? সুতরাং সলিউশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ y কনস্ট্যান্ট m dx প্লাস ইন্টিগ্রেশন অফ n of y dy this equal to c. এই প্রক্রিয়ায় সলিউশনটা আমি একটু দিচ্ছি, যখন করে দেই ইন্টিগ্রেশন অফ m এর ভ্যালু কত? 2xy. এবং হচ্ছে 2xy, this is y constant dx, আর n of y, n এ কোনো y এর ভ্যালু আছে এখানে দেখো তো? Sir, y নেই। আসলে কি নেই? নেই তো স্যার। 0 হবে জানি। খেয়াল করো, -1 exist, is equal to 6. স্যার -1 কেন? তুমি -1 এর সাথে y টু দি পাওয়ার 0 লিখতে পারো না? ও আচ্ছা, জি স্যার। তুমি বলতে পারো যে স্যার আমি তো x টু দি পাওয়ার 0 লিখতে পারি, তুমি x টু দি পাওয়ার 0 এর মান 1 বসিয়ে দাও, তাহলে তো স্টিল না দিস ইজ এক্সিস্টিং দ্য ভ্যালু অফ y. তোমার যদি এখান থেকে n of x এর ভ্যালু বের করতে বলে, n of x এর ভ্যালু তোমার কিন্তু এটা x স্কয়ার মাইনাস 1 হবে। হ্যাঁ, তো সেখানে লিখতাম x টু দি পাওয়ার 0, ঠিক আছে না? জি স্যার। তো n of xy, এখানে কিন্তু তোমার y এর ফাংশন নেই বলতে আসলে কনস্ট্যান্টের সাথে x এবং y দুইটাই বিরাজমান করে। কারণ আমি যদি x এর মান 0 হিসেবে কাউন্ট করি, this is function of x, and y to the power 0 হিসেবে যদি কাউন্ট করি, this is function of y. আগের গুলোতে কনস্ট্যান্ট ছিল না, যে কারণে আমাদের আসে না এই কথাটা। ওকে, this তো y কনস্ট্যান্ট, তার মানে 2y বাইরে নিয়ে এসে পড়লাম, x কে dx এর মাধ্যমে ডেরিভেটিভ মানে x স্কয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ dy, dy মানে কি y, this equal to c. So 2 ক্যান্সেল, থাকবে কত? x স্কয়ার y minus y is equal to c. আমি একটু টেস্ট করে নিলাম, মিলিয়ে নিলাম। সবাই দেখে নিতে পারো। f of xy equal to x square y minus y. খেয়াল করো, x square y minus y equal to c. This is our solution. x square y minus y equal to c. এখানে কিন্তু এই বর্ড প্রক্রিয়ায় এইটা বের করছে। আর মেথডোলজিতে খেয়াল করে দেখো, আমাদের সলিউশন সেম সলিউশনে আসছে না? x square y minus y equal to c. এইটাকে যদি তুমি ওই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করো, যে মেথডোলজির আমাদের যে সেকেন্ড স্টেপেরটা আরেকটা ছিল না, শুধু m এর ফাংশন হবে, m এর ফাংশন হলে তো এটা আরো ইজি আমাদের জন্য। কেন ইজি বলতো?
কারণ এই m এ কি কোনো ইয়ার ফাংশন আছে, y বর্জিত ফাংশন আছে? কারণ এখানে তো আমরা কি ধরি, এখানে y কনস্ট্যান্ট ধরি, এখানে x কনস্ট্যান্ট ধরি। তো যাই হোক, ওইটা তোমরা অ্যাপ্লাই করে ওইটাও ইউজ করতে পারবা। এটা খুবই 3 থেকে 4 লাইনে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। মানে এটা মানে খুবই সারফেস লেভেলের একটা প্রবলেম। ওকে, আমি যেটা আসলে তোমাদের দেখাতে চাচ্ছি যে আমাদের যে আরো লং ওয়ে আছে বা আরো মেথডোলজি আছে এক্সাক্টনেস এর সলিউশন বের করার জন্য, তার অন্য আরেকটা ধাপ। যেমন আমি এইটা একটু বন্ধ করে দিই, এটা আমাদের আপাতত প্রয়োজন নেই সলিউশনের জন্য। তারপর থেকে স্টার্ট করতে হবে আমাদের। সো এক্সাক্টনেস দেখানোর পরে আমরা যেটা বলবো, if there exists any function f of xy equal to c such that, যদি এমন কোন প্যারামেট্রিক ইকুয়েশন f of xy equal to c থাকে যে এই f of xy টাকে আমরা সলিউশন অফ আওয়ার গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা যে সলিউশন বলবো, যদি থাকে তাহলে অবশ্যই আমরা যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য আমরা লিখতে পারবো this del f by del x equal to m and this del f by del y equal to n. এটা যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যদি তার অবশ্যই প্যারামেট্রিক কোনো সলিউশন এক্সিস্ট করে, তাহলে মাস্ট বি উই ক্যান রিড বা রাইট del f x equal to m and del f y equal to n. And after calculating del f del x equal to m, m এর ভ্যালু আমরা কত জানি? 2xy. This equal to del f equal to 2xy del x, আর এভাবে গুণ করে দিলাম। আর এটা খেয়াল করবা, আমি এখানে সরাসরি লিখে দিতে পারতাম, তোমাদের বোঝার স্বার্থে আমি এটাকে আবার ভেঙে দিয়েছি। সো এই প্রক্রিয়াটা হওয়ার পরে দিস ইজ ইন্টিগ্রেটিং বোথ সাইড। খেয়াল করো, ওই পক্ষে যখন ইন্টিগ্রেশন করব, এইটার ইন্টিগ্রেশনের ফলে কি হবে বলতো? ইন্টিগ্রেশন অফ del f এর ফর্মটা কি হবে? ইন্টিগ্রেশন অফ ডি এফ কে করলে এফ ই আসবে, f ই আসবে। ইন্টিগ্রেশন অফ df বেসিক্যালি del f, কারণ যেহেতু f ইজ এ ফাংশন অফ both x and y, সে কারণে এখানে d না, অনলি কি এফ ইউজ হচ্ছে। তো এই ইন্টিগ্রেশন অফ del f মানে অনলি f, আর আমরা জানি f হচ্ছে কি ফাংশন অফ xy। দিস ইকুয়াল টু, খেয়াল করি, ইন্টিগ্রেশন অফ del x, তাই না? জি স্যার। x এর সাপেক্ষে যদি হয় তাহলে অবশ্যই 2y কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে না? জি স্যার। সরি, এটা হবে x dx del x, সরি del x। আসলে এইখানে এখন del x টা dx হয়ে যাবে বেসিক্যালি। আমরা যদি dx লিখে ফেলি প্রবলেম নেই, কারণ কি x containing only function of x. So this equal to 2y into x del x মানে কি x square by 2, x square by 2. ওকে, আমি উপরের দিকে উঠে যাচ্ছি কারণ আমার নিচে আর যাওয়ার জায়গা নেই, অনেকটুকু দিয়েছি। So now we can write f of xy this equal to, আমরা পাচ্ছি কত? এই একটা যে আমরা ইন্টিগ্রেশন করলাম, খেয়াল করি এখানে আমাদের একটা ছোট্ট ভুল আছে, এইখানে আসবে প্লাস। এইটার ইন্টিগ্রেশন যে আমরা করলাম, একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আসবে না? জি স্যার, সি। এবার একটা জিনিস চিন্তা করি, এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট কে ছিল? স্যার 2y। এর ক্ষেত্রে 2y, ভালো করে খেয়াল করব। ফাংশনের যখন
কোনো ফাংশনে যখন ইন্টিগ্রাল করতে যাব, বাট সেই ফাংশনের ভিতর যদি অন্য কোনো ফাংশন কনস্ট্যান্ট থাকে, সেই ফাংশনের ভিতর যদি অন্য কোনো ফাংশনের কনস্ট্যান্ট থাকে, তার মানে ওই ফাংশনকে কিন্তু কনস্ট্যান্ট আকারে বিবেচনা করা হয়। তার মানে আমরা যদি এখানে সি বলি, যেমন এই ইন্টিগ্রেশনে যদি আরো ওয়াই থাকতো কনস্ট্যান্ট হিসেবে, তাহলে কি সব ইন্টিগ্রেশনের বাইরে চলে আসতো? হ্যাঁ, বা ডান পাশে যদি আরো ওয়াই থাকতো, তাদের ইন্টিগ্রাল করলে সে কি হইতো? সাপোজ আমি বললাম এখানে ওয়াই স্কয়ার আছে, তাকে যদি আমি আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রাল করি, তাহলে দিস শুড বি ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কয়ার ডিএক্স, এরকম হইতো না? জি স্যার। সাপোজ ওয়াই স্কয়ার এটা হয়তো ডিএক্স, তার মানে ওয়াই স্কয়ার হইলো এক্স। তারপরে দেখি ওয়াই স্কয়ার যদি কনস্ট্যান্ট থাকতো, তাকে যদি আমি ইন্টিগ্রেশন করতাম, অবশ্যই কনস্ট্যান্ট আকারে ওয়াই স্কয়ার আসতো। হ্যাঁ, ওয়াই স্কয়ার আসতো। তার মানে যদি কোনো ফাংশন থাকে, তাকে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তার ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হবে ফাংশন অফ ওয়াই। কারণ ওই ফাংশনে যত কনস্ট্যান্টই থাকুক না কেন, সকল কনস্ট্যান্ট কিন্তু ওয়াই হিসেবে বিবেচিত হবে। সিমিলারলি রিভার্স, যদি কোনো ফাংশনে আমি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে এক্স এর যত ফাংশন থাকবে সবাই কি হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি ওয়াই কনস্ট্যান্ট, আর যদি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে রিভার্সলি হবে কি? এক্স কনস্ট্যান্ট। তার মানে এখানে আমরা লিখতে পারি কনস্ট্যান্ট হিসেবে কি, আগে যেখানে অনলি সি লিখতাম, এখানে সি না লিখে সি এর মানটা হয়ে যাবে কি? ওয়াই ওয়াই এফ না দিয়ে ওয়াই, বেসিক্যালি আসলে ওয়াইটা কি একটা ফাংশনের মাধ্যমে লিখতে হবে। তারপর আমি বললাম জি অফ ওয়াই, মানে ওয়াই এর যে কোনো ফাংশনই কিন্তু আমাদের কনস্ট্যান্ট, সেটা অনলি ওয়াই হোক, অনলি ওয়ান হোক, ওয়াই কিউব হোক, সাইন ওয়াই হোক, ট্যান ইনভার্স ওয়াই হোক, লন ওয়াই হোক, যাই হোক না কেন, সকল ওয়াই এর ফাংশন কি হবে? আমাদের কনস্ট্যান্ট। এই কারণে আমরা ইন্টিগ্রাল কনস্ট্যান্টটাকে কি হিসেবে বিবেচনা করছি? ফাংশন অফ ওয়াই। সো এই খেয়াল করবো, কর্নারে কিন্তু আমার লেখাটা বোঝা যাচ্ছে না, বাট আমি এখানে বড় করে দিচ্ছি ওয়াই। দিস ইজ, খেয়াল করো, আমি একটু ভিডিওতে তুলে দিলাম ফাংশন অফ ওয়াই। সো এবার আমি উপরে চলে যাচ্ছি। তাহলে আমরা আসলে কি পেলাম? এই 2 এবং 2 ক্যান্সেল, f of x y ইকুয়াল টু থাকবে কত? y এক্স স্কয়ার স্কয়ার প্লাস g of y। এইটা পেলাম এখন। ওকে, this, তার মানে আমাদের এখন এখান থেকে g of y এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে কি আমাদের g of y, খেয়াল করো, আমরা একটু আগে যে সলিউশন বের করছিলাম সেটা কি ছিল? আমাদের সলিউশনটা x স্কয়ার y মাইনাস y, তাই না? হ্যাঁ, এক্স স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস y। আমরা কিন্তু অলরেডি ফাংশন, আমাদের সলিউশনটা কিন্তু পেয়েছি f of x সমান এইটা, কিন্তু প্রথমটা x স্কয়ার y আসছে, কিন্তু দ্বিতীয়টা কিন্তু ফাংশন আকারে প্রকাশ করে দেওয়া, নির্দিষ্ট কোনো ভ্যালু দিয়ে দেওয়া নাই। সো তার মানে এই ইকুয়েশন থেকেও আমাদের g of y এর ভ্যালু এখন বের করতে হবে। এই যে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ছিল, এটার ভ্যালুটা বের করতে হবে। এটার ভ্যালু আমরা কিভাবে বের করব? খেয়াল করো, আমরা যখন ফাংশনকে ধরেছিলাম this equal to m and this equal to n, আমরা শুধু প্রথমটাকে নিয়ে কাজ করেছি এখন পর্যন্ত, দ্বিতীয়টা কাজ করেছে না স্যার, n এর কাজ করা হয়নি। n সমান কত ছিল? x স্কয়ার মাইনাস 1 না? একটু রিরাইট করো তো, আমার এখানে তো আমি হ্যাঁ মুছে জি স্যার, এক্স স্কয়ার মাইনাস 1। তার মানে আমরা যদি এই ইকুয়েশনটা ইউজ করি, তাহলে অবশ্যই এই জায়গা থেকে আমরা g of y বের করে নিয়ে আসতে পারবো। আমরা একটা ইউজ করে f of x y বের করেছি, একটা কনস্ট্যান্ট আছে, তার মানে আরেকটা ইউজ করে ওই কনস্ট্যান্টটা বের করে নিয়ে আসতে পারবো। এবার এইটা যদি ইউজ করি, আমার কি f কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ লাগবে না? জি স্যার। আদারওয়াইজ তো এটার উপর আমি কাজ করতে পারবো না। তার মানে তুমি কিন্তু f পেয়ে গেছো, তাকে y এর সাপেক্ষে এবার পার্শিয়াল ডেরিভেটিভ। So now partial derivative of f with y divided by y is equal to কত? এটাকে একটা সমীকরণ দাও, this is দৈনিক del by del y equal to, এটা যদি y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে only x স্কয়ার, তাই না? জি স্যার।
কারণ y equal to 1 প্লাস g of y কে যদি y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করেন g of prime y হয়ে যাবে না? This is g of prime y বা প্রাইম না দিয়ে আমি যদি বলি del g by del y কোনো সমস্যা আছে? জি স্যার একই একই g of y অথবা del g by del y this equal to আচ্ছা del f by del y এটার ভ্যালু কি x square minus 1 so putting this value x square minus 1 is equal to x square plus del g by del y এটা ক্যান্সেল থাকবে কি del g by del y equal to কত minus 1 তো আলাদা করে ফেলি del g সমান কত minus del y তাই না? জি স্যার এটা লেখা যায় del g সমান del y this equal to যদি ইন্টিগ্রেশন করি কত হবে এটা? তাহলে এটা কিন্তু অনলি and y এখানে কিন্তু x টেক্স কিছু নেই কিন্তু কোনো ফাংশন এই গোটা ফাংশন অনলি কি আছে অনলি y y তো এটা হবে কত g কত হবে g সমান স্যার y তাই না? হ্যাঁ না উভয় পাশে d উঠে গেল d মাইনাস ইন্টিগ্রেশন লিখে দেন এটা অনেকেই বুঝতে পারবে না ও আচ্ছা জি স্যার ঠিক আছে ভেরিয়েবল সেপারেবল হয়ে গেছে তো ইন্টিগ্রেশন করে দিতে পারি হ্যাঁ হ্যাঁ g -y প্লাস কত c লিখতে পারি না this plus c integral constant supporting this value in equation 2 form 2 আমরা কি পাবো f of xy this equal to x square y তার g of x সমান কি এটা তো মাইনাস হবে minus y plus c and this is our answer this equal to 0 এই সলিউশন ছিল না আমাদের x square y minus y তাই না? হ্যাঁ এখন c ওই পাশেও থাকতে পারে এই পাশেও থাকতে পারে এগুলো তো কনস্ট্যান্ট ওই পাশে থাকলে যাই হোক না কেন এই পাশে থাকলে যাই হোক না কেন কনস্ট্যান্ট অলওয়েজ কনস্ট্যান্ট তুমি যদি বলো যে স্যার সিটা এখন তো এটা দিস ইকুয়াল টু 0 লিখে ফেলছি তার মানে সলিউশনকে আমরা শুধুমাত্র এটা লিখতে পারি ফাংশন দেওয়ার প্রয়োজন নেই তার মানে x স্কয়ার y minus y plus c equal to 0 তুমি এইভাবে লিখতে পারো x স্কয়ার y minus y this equal to c নো প্রবলেম কনস্ট্যান্টকে আমরা যে কোনো ভাবেই কি এদেরকে পরিবর্তন করতে পারি তুমি বললে যে স্যার এটা তো এই পাশে মাইনাস সি হওয়ার কথা ওই পাশে চলে গেলে মাইনাস সি হবে না জি স্যার এই তোমার রাইট সাইড থেকে লেফট সাইড থেকে রাইট সাইডে গেল তো এটা তো সি লেখাটা খুব বেমানান আচ্ছা ঠিক আছে মাইনাস সি মানে কি এটা একটা নতুন কনস্ট্যান্ট না এটা তো কনস্ট্যান্টই আসবে কোন বলে দাও সমস্যা নেই তো অনলি যে কোনো একটা কনস্ট্যান্টের মধ্যে প্রকাশ করো অর্থাৎ কনস্ট্যান্টকে তুমি যেভাবেই চেঞ্জ করো না কেন কনস্ট্যান্ট রিমেইন কনস্ট্যান্ট সে পজিটিভ হোক নেগেটিভ হোক গুণ হোক ভাগ হোক তার সাথে 4টা 5টা 6টা যত কনস্ট্যান্ট একসাথে থাকুক সে আসলে দিন শেষে প্রকাশ করবে কি কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট যদি তোমার এরকম থাকে কখনো এ বি সি ডি একসাথে থাকে তার মানে এখানে কখনো 4টা কনস্ট্যান্ট না এখানে আসলে কি ফাইনালি একটা কনস্ট্যান্ট কারণ এদের যদি ইন্ডিভিজুয়াল কোনো ভ্যালু পাই আমরা তাহলে কিন্তু দিন শেষে এরা একটা মানে দিয়ে দিবে কিন্তু যদি এরকম থাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c খেয়াল করো এখান থেকে কিন্তু তুমি কখনোই কনস্ট্যান্ট রিডিউস করতে পারবে না তিনটা কনস্ট্যান্ট আলাদা আলাদা থাকবে এখানে a b c এর মান বসাও এরা কিন্তু কখনো যোগ হবে না নিজেরা বাট উপরে a b c d এর মান বসাও গুণ হয়ে কিন্তু একটা হয়ে যাবে জি স্যার যে কারণে কনস্ট্যান্ট নিজেদের ভিতর যে কোনো ভাবে তারা ক্যালকুলেশন করতে পারে সো কনস্ট্যান্টের উল্টাপাল্টা আমাদের ইকুয়েশনের উপর কোনো প্রবলেম ফেলবে না সলিউশনের উপর কোনো প্রবলেম ফেলবে না জি স্যার এবং এইটা ছিল আমাদের ডেসক্রিপশন ওয়ে আমি তোমাদের ডেসক্রিপশন ওয়েটা আসলে দেখিয়ে দিলাম